ওখানে। আমরা সকলে দৌড়ে গেলাম। কি হয়েছে ঠাকুর মশাই? হরেন পুরুত ফ্যাকাশে মুখে পাশের ঝোপের দিকে তাকিয়ে বললেন, ওই ঝোপের মধ্যে কেউ একজন দাঁড়িয়েছিল। এই স্পষ্ট নিঃশ্বাসের আওয়াজ শুনলাম। আমি চেঁচিয়ে উঠতেই জলা ভেঙে ওইদিকে পালিয়ে গেল। দেখলাম হরেন পুরুত ঠকঠক করে কাঁপছেন। আচ্ছা থাক থাক, এখন আপনি এই বাকি কাজ শেষ করুন তো। এরপর দাউ দাউ করে চিতার আগুন জ্বলে উঠল। আচমকা আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে একটু দূরে জলার মধ্যে একটা বিকট অট্টহাসির আওয়াজ শোনা গেল। সে হাসির মধ্যে স্বাভাবিক মানুষের উল্লাস নেই, বরং মনে হচ্ছে কোনো বদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ সুখটির সন্ধান পেয়ে আর হাসি চেপে রাখতে পারছে না। কারো মুখে কোনো কথা নেই। চিতা থেকে কেবল মাঝে মধ্যে কাঠের গাঁট ফাটার শব্দ হচ্ছে। লণ্ঠন নিয়ে আমরা সবাই এগিয়ে চললাম। ঝোপগুলো লাঠি দিয়ে সরিয়ে দেখতেই বিনোদ চেঁচিয়ে বলল, এই তুমি কে? সকলে গিয়ে ছুটে দেখলাম হাঁটু সমান জল কাদায় ঝোপের মধ্যে একটা পাগলাটে চেহারার লোক দাঁড়িয়ে এক দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা। লোকটির হাত ধরে টেনে সামনে আনতেই ঘনরাম বলল, তুমি শ্রীপদ না? শ্রীপদ আঙুল উঁচিয়ে ঘনরামকে বলল, চিতার আগুন থেকে ফুলকি উড়ে পড়বে তোমার বাড়ির চালে, সেই আগুন ছড়িয়ে পড়বে তোমার বংশে। সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন যতীন? এই পাগলটা যাতা বলছে, ওকে সরিয়ে দাও। যতীন হুট হুট শব্দে শ্রীপদর দিকে এগিয়ে গেল। খবরদার, তোরা কেউ আমাকে ধরতে পারবি না। বাপ মরেছে, এই তো সবে শুরু, তোদের বংশ লোপ পাবে। কথাগুলো বলেই শ্রীপদ লাফিয়ে পড়ল জলে। বর্ষার খরস্রোতা নদী না। আমরা সকলে নদী থেকে কলসি করে জল এনে চিতা ভালো করে নিভিয়ে দিলাম। গ্রামের দিকে হাঁটতে শুরু করার সময় আকাশ ভেঙে বৃষ্টি নামল। আমরা ভিজতে ভিজতে চলেছি। মাঝে মধ্যে বিদ্যুতের চমকে সামনের পথ স্পষ্ট হচ্ছে। তার দৃষ্টি অনুসরণ করে পেছন ফিরে তাকিয়ে দেখি এই ভয়ানক বৃষ্টির মধ্যেও রামরাম চৌধুরীর নিভিয়ে দেওয়া চিতা আবার দাউ দাউ করে জ্বলছে, আর আমাদের মাথার উপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই সকলে চলো, এই সময় পথে দেরি করতে নেই। চৌধুরী বাড়ি পৌঁছে ওই দিন বৈঠকখানায় বসে গল্প চলতে লাগলো। এভাবে আর কৃষ্ণরাম দোতলার বারান্দায় আসন পেতে আহ্নিকের জোগাড় করছেন। হঠাৎ কৃষ্ণরাম শুনতে পেলেন, না না, যাও যাও। কি হয়েছে দাদা? ঘনরাম দেখলাম কাছারি শেষ করে উপরে আসছি এমন সময় একতলার বারান্দায় উঠতেই একটা থামের পেছন থেকে বেরিয়ে এলো সেই চেহারা। কিন্তু কিভাবে সম্ভব দাদা? তুমি আলো আছাড়িতে বসে? আমি ঠিকই দেখেছি, শ্রীপদ আমার সাথে কথাও বলল। সে আঙুল তুলে আমাকে বলল, চৌধুরী মশাই মনে আছে তো? কেষ্ট, তুই কলকাতা থেকে শিবুকে ডেকে পাঠা, বাড়ির ছেলে বাড়িতে এসে থাকুক। বাবার জরুরি তলব পেয়ে শিবরাম বাড়িতে এলো। সে আধুনিক ছেলে, এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। শিবরাম বাড়িতে আসার 7-8 দিন পর চৌধুরী বাড়িতে আগুন লাগল। পাকা বাড়ি, তাই আগুনের আঁচে একদম ছাই হয়ে গেল।
পেছনের দিঘি থেকে বালতি বালতি জল আমরা আগুনে দিচ্ছিলাম। এর কিছুদিন পর ঘনরাম জেদ ধরল শিবরামের বিয়ে দেবে। ঘনরামের পীড়াপিড়িতে কৃষ্ণরামও আর আপত্তি করল না। শিবরামের বিয়ের বছর খানেক পর খাওয়া দাওয়া শেষে জানালার ধারে দাঁড়াতেই ঘনরাম দেখল বাগানের আম গাছের নিচে ক্ষুধিত দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছে শ্রীপদ। মনে আছে তো? ঘনরামের ডাকাডাকিতে কমলা ছুটে এলো। দিনটা ছিল শুক্লা ত্রয়োদশী। কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ঘনরাম মারা গেল। এরপর থেকেই কৃষ্ণরাম কেমন জানি উদাস হয়ে গেল। বছর 2 পর শিবরামের একটি ছেলে হল। ঘনরামের মৃত্যুর পর বছর 10 আর কোনো ঘটনা ঘটল না চৌধুরী বাড়িতে। কৃষ্ণরামের বয়স এখন 60। একদিন চৈত্র মাসের আপনাকে একজন লোক খুঁজছিল, কালো মতো, খালি গা, চোখ দুটো দেখলেই কেমন একটা ভয় হয়। লোকটা নিজের নাম বললো শ্রীপদ। বিবর্ণ মুখে কাজ ফেলে নাতিকে অফিসের জরুরি কাজ সেরে বাড়ি ফিরতেই উপরে উঠে পায়চারি করতে লাগলো। বাড়ি মেরামতের কাজে কয়েকজন মিস্ত্রি লেগেছে। তাদের একজনকে উঠোনে দেখতে পেয়ে শিবরাম বলল, কত মজুরি দেব হে? একটা দর ঠিক করো। আমাকে মনে আছে তো? মনে করিয়ে দিতে এলাম। শিবরামের ভয়ার্ত চিৎকারে বলরাম দৌড়ে এলো লণ্ঠন হাতে। কি হয়েছে বাবা? শিবরাম দেখল চোখের সামনে উবে গেল লোকটা। নিরুপমা দৌড়ে এলো। সেদিনের পর থেকে রয়ে গেল শুধু সবকিছু ঢাকা দেওয়ার বাতিক। এমতাবস্থায় আয় উপার্জন না থাকায়